ইসরায়েল ইরান সংঘাতের মাঝে ফাইনালি যে যুদ্ধবিরতি হইল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বা তার ঘোষণা অনুযায়ী যে সিজফায়ার বা যুদ্ধবিরতির কথা ইসরায়েল এবং ইরান মাইনা নিল, ফাইনালি যে যুদ্ধবিরতির কথা আমরা সারা দুনিয়াব্যাপী সকল মিডিয়ায় আলাপ আলোচনা করতেছি, এটা আসলে যুদ্ধবিরতি না, এইটা খুব ক্লিয়ারলি ইরানের বিজয় ওভার ইসরায়েল। এবং ইসরায়েল ইরান সংঘাতের যে ইরানের বিজয় সূচিত হইল সেটাকে আসলে ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা ঢাকনা দেওয়ার জন্য আসলে জিনিসটাকে যুদ্ধবিরতি বা সিজফায়ার হিসাবে জিনিসটাকে বাজারজাত করছেন। এবং এই যুদ্ধ যদি চলতো তো আমরা বলতে পারি যে ইসরায়েলের ডিফিট বা পরাজয়টা আরও বড় হইতো। ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে ইসরায়েলকে রক্ষা করলেন। তো আপনারা খুব ভালোভাবে বুঝতেছেন কেন আমি আসলে যুদ্ধবিরতি বলতে চাই না, কেন আমি ইরানের জয় বা বিজয় এই জায়গায় দেখতে চাই। সেটা হচ্ছে যে গত 13ই জুন ইসরায়েল যে হামলা ইরানের উপর চালাইছে সেটা তারা 3টা অবজেক্টিভ বা উদ্দেশ্য নিয়ে চালাইছে। তার প্রথমটা ছিল যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম, যত ধরনের নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, যত ধরনের থ্রেট এর মধ্যে আছে সেটাকে তারা ডিসমেন্টাল করবে। এই ধরনের কোনো অবজেক্টিভ ইসরায়েল এই যুদ্ধে হাসিল করতে পারে নাই। দ্বিতীয়ত তারা বলছিল যে ইরানের যে মিসাইল সিটিজ বা মিসাইল বা কারখানা বা মিসাইল সক্ষমতা আছে সেটাকে তারা ক্ষতিগ্রস্ত করবে বা সেটাকে তারা নিশ্চিহ্ন করবে। এই ধরনের কিছু ইসরায়েল অর্জন করতে পারে নাই। এবং লাস্টলি নেতানিয়াহু খুব ক্লিয়ারলি বলছিল যে খামেনিকে হত্যা করতে হবে বা ইরানের যে ইসলামী রিপাবলিক রেজিম আছে তাদের পতন ঘটাইতে হবে বা এই রেজিম চেঞ্জ করতে হবে। এই অবজেক্টিভও তারা হাসিল করতে পারে নাই। মোট কথা এই 3 অবজেক্টিভের একটাও ইসরায়েল হাসিল করতে পারে নাই। এর মধ্যেই আসলে ডোনাল্ড ট্রাম্প এক প্রকার ঝাড়ি দিয়া তাদেরকে এই যুদ্ধবিরতিতে রাজি করায় ফেলছেন, কারণ এই যুদ্ধ যতদিন চলতো ইসরায়েলের ক্ষতির দিকটা লম্বা হইতে থাকতো। তো আমরা খুব ভালো করেই জানি যে 13 তারিখে যখন অ্যাটাক হলো তখন আসলে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিসকাস করে আসলে এই হামলাটা চালাইছিলেন এবং এক প্রকার তিনি কনভিন্স করছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যে আমার ইরানের ভিতরে যথেষ্ট মোসাদের রিক্রুটমেন্ট আছে, বা তিনি একদম খোলামেলাভাবেই যেটা বলছেন যে ইরানের ভিতরে এক ধরনের ড্রোন বেজ আছে এবং ইরানের ভিতরের যে এয়ার ডিফেন্স আছে সেগুলোকে তারা হ্যাক করতে সক্ষম। ফলে সব কিছু মিলাইয়া একটা ম্যাসিভ অ্যাটাক তারা ঘটাইতে সক্ষম। ফলে আসলে ডোনাল্ড ট্রাম্প তার কথা শুনে আসলে এই জিনিসটাকে অ্যালাউ করছেন এবং তিনি কমপ্লিটলি ওয়াকবিহাল ছিলেন। এবং শুরুতে যখন এই হামলাটা হয়েছিল 13ই জুন, তার আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও ইরানকে এক ধরনের ধোঁকা দিচ্ছেন এবং তিনি বলছেন যে একটা গোপন একটা তথ্য বাজারজাত করছিলেন, মিথ্যা তথ্য, যে তিনি নেতানিয়াহুকে বলছেন যে পরের বার আলাপ আলোচনার আগে যে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে নেগোসিয়েশন চলতেছিল ইরান আমেরিকার মধ্যে, সেই আলাপ আলোচনার পরের যে সিটিং তার আগে যেন হামলা না করে। তো এই ধরনের কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথাবার্তা বের হওয়ার কারণে ইরান আসলে ধোঁকা খাইছিল। ফলে খুব ক্লিয়ারলি 13 তারিখ আসলে ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে বা তার ওয়াকবিহাল অবস্থাতেই আসলে ইসরায়েলি হামলাটা চালাইছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন এই হামলাটা প্রথম 24 ঘন্টা তো আসলে ইরানের অবস্থা ভয়াবহ খারাপ ছিল, কারণ ইরানের যে এয়ার ডিফেন্স সেটা আসলে ব্যাক করতে অলমোস্ট 24 ঘন্টা লাগছে। তো তারপরে আসলে আমরা বলতে পারি যখন ইরান ব্যাক করলো, কাম ব্যাক করলো এবং পাল্টা ক্ষেপণাস্ত্র মারা শুরু করলো এবং আস্তে আস্তে যে ওয়ারফেয়ারটা যখন চেঞ্জ হতে শুরু করলো, ডমিনেন্সটা যখন ইরানের দিকে আসতে শুরু করলো, তখন আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পেরও আসলে তার যে অবস্থান সেটা আসলে বদলাইতেছে। তো ফার্স্টে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইসরায়েলি জিনিসটাকে সম্মতি দিয়েছিলেন, তারপরে আসলে এই সম্মতি তিনি আসলে কন্টিনিউ করছিলেন একটা সার্টেন টাইম পর্যন্ত। যেমন তিনি বলছিলেন যে খামেনিকে তিনি আসলে হত্যা করতে চান না, কিন্তু কমপ্লিট এক ধরনের সারেন্ডার তিনি চান। ফলে একদম কমপ্লিট সারেন্ডার বলতে তিনি আসলে রেজিম চেঞ্জের যে অবজেক্টিভটা ইসরায়েল বারবার উল্লেখ করতেছিল সেটাই আসলে উল্লেখ করতেছিলেন, তিনি চাচ্ছিলেন। তো যাই হোক, ফাইনালি আসলে আমরা দেখতে পাইলাম যে 12 দিনের এই যুদ্ধে যখন আরেকটু গড়াইলো, যখন আমরা দেখতে পাইলাম যে ইসরায়েলের এয়ার ডিফেন্স প্রতিনিয়ত দুর্বল হচ্ছে, প্রতিনিয়ত সেখানে আসলে অ্যাডভান্স মিসাইল ইরানের প্রতিনিয়ত অ্যাডভান্স মিসাইল সেখানে অ্যাটাক করতেছে। এবং আমরা বলতে পারি যে ইসরায়েলি এয়ার ডিফেন্সের যেসব অ্যারো 3 মিসাইল সেগুলো আসলে একদমই কাজ করতেছিল না। ফলে তাদের আসলে কমপ্লিটলি আমেরিকান মিসাইল যে 3rd মিসাইল সেখানে তারা এক ধরনের পুরো কমপ্লিটলি নির্ভর করতেছিল। ফলে এইসব বাস্তবতা যখন হচ্ছিল, প্রতিদিন অলমোস্ট 280 মিলিয়ন বা 300 মিলিয়নের মতো এয়ার ডিফেন্সে খরচ হইতেছিল। সব কিছু মিলাইয়া আমেরিকা যখন দেখতে পাইলো যে এই এয়ার ডিফেন্স মাসের পর মাস সচল রাখতে হলে তার যেই পরিমাণ টাকা পয়সা এখানে দিতে হবে এবং টাকা পয়সা দেওয়ার পরেও আসলে এই ইসরায়েলকে বাঁচানো যাবে না, কারণ ইসরায়েল তো একটা ছোট দেশ। ইরানের তুলনায় আমরা বলতে পারি যে ইরানের তুলনায় 70 গুণ ছোট, বা ইরান ইসরায়েলের চেয়ে 70
গুণ বড়। ফলে এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে এই ইসরায়েলকে আর বাঁচাইতে পারবে না। ফলে আসলে তিনি এক পর্যায়ে এটা থেকে বের হয়ে আসার চিন্তা করছেন, এবং এটা থেকে তিনি যখন বের হওয়ার চিন্তা করছেন তখনই আসলে আমরা বলতে পারি যখন তিনি সিদ্ধান্ত নিছেন যে এই ইসরায়েলকে এখান থেকে বের হয়ে নিয়ে আসবেন। ফলে এটা কমপ্লিট ডিফিট যেন না হয়, কমপ্লিট পরাজয় যেন না হয় ইসরায়েল আমেরিকার, তখন আসলে তিনি ওই যে B2 বোম্বার বা এই যে GBU-57 যে ভারী বোম 30,000 পাউন্ডের সেই বোমটা নিয়ে আসলে এই যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ইত্যাদি হামলা টামলা কইরা বা ছোটোখাটো বোম্বিং টোম্বিং করে আবার বিমান নিয়ে চলে গেছেন। এটা এক ধরনের নাটক ছিল আমরা বলতে পারি। তার ধারাবাহিকতায় যেহেতু এই ধরনের একটা হামলা করছিল, তার ধারাবাহিকতায় ইরান যখন একটা ছোটোখাটো রিটেলিয়েট করলো মার্কিন বেইজে, তখন আসলে মানে তিনি এই দুইটা রিটেলিয়েশনের মধ্য দিয়ে তিনি আসলে এটার থেকে একটা ওয়ে আউট বের করলেন, এবং তখনই তিনি বললেন যে নাও ইটস টাইম ফর পিস, এবং এটার থেকে আমরা বের হইতে পারি। এখন কথা হইলো যে আপনারা তারপরেও জানেন যে ইসরায়েল যখন আসলে ডোনাল্ড ট্রাম্পের এই সিজফায়ারে এই ধরনের একটা বাস্তবতা, ডোনাল্ড ট্রাম্প যখন ডিসিশন চেঞ্জ করলেন, তার এই ডিসিশন চেঞ্জে ইসরায়েলের মধ্যে একটা বিভেদ তৈরি হলো। ইসরায়েলে আমরা বলতে পারি যে এই ইসরায়েলের ডিফিটটা একদম স্ট্র্যাটেজিক ডিফিট তো অবশ্যই, এবং আমরা ওয়ারফেয়ারেও একটা কমপ্লিট ডিফিট বলতে পারি। এবং এই পুরো বাস্তবতায় আমরা জানি যে ইসরায়েলের যে গত এক বছরে ইসরায়েলের 5-6 বিলিয়ন টাকা ইসরায়েল থেকে $ডলার চলে গেছে, কারণ ইসরায়েলের বড় লোকরা সেখানে থাকতে পারতেছে না। ফলে এই যুদ্ধে এই বড় লোকদের বা যারা বিজনেসম্যান, ইসরায়েল আমরা জানি যে তারা আসলে টেক নির্ভর একটা কান্ট্রি। ফলে এই সব টেক বিজনেসম্যান যারা আছে তারা আসলে ইসরায়েল ছেড়ে দেওয়ার চিন্তা করতেছিল। ফলে এই সব বাস্তবতা মিলাই আসলে নেতানিয়াহুর সামনে আর কোনো পথ ছিল না। ফলে নেতানিয়াহু আসলে এক ধরনের ট্রাম্পের এই সিজফায়ার মেনে নিতে বাধ্য হয়েছেন। তো ফাইনালি সিজফায়ার হয়েছে, কিন্তু এই যে সিজফায়ার সেটা আমরা খুব কমপ্লিটলি বা খুব ক্লিয়ারলি আমরা বলতে পারি যে দিস ইজ নট সিজফায়ার, দিস ইজ নট যুদ্ধবিরতি, এটা কমপ্লিটলি একটা ইরানের ভিক্টোরি। এবং এই ইরানের ভিক্টোরিটাই আসলে ইরানকে আগামী দিনের রাজনীতিতে, আগামী দিনের বৈশ্বিক রাজনীতিতে একটা ব্যাপক আপার হ্যান্ড দিচ্ছে, এবং আমরা বলতে পারি যে ইরান এই দুনিয়া, নতুন দুনিয়ায় একজন ট্রু লিডার। এখন অনেকেই একটা কথা বলতেছেন যে এই যুদ্ধবিরতিকে আসলে টিকবে কিনা। আমিও মনে করি না যে এই যুদ্ধবিরতি আসলে খুব বেশি টিকবে, কারণ ইসরায়েল আসলে যতই মাইনা নেক ডোনাল্ড ট্রাম্পের এই চাপাচাপি বা বাধ্যবাধকতা, ইসরায়েল কিন্তু একটা পর্যায়ে সে যেহেতু মধ্যপ্রাচ্যে তার যে মাতবরিটা ছিল সেটা যেহেতু ভেঙে গেছে, তাকে নিয়ে যে মিথ ছিল, তার মিলিটারির ব্যাপারে যে মিথ ছিল ইসরায়েল ক্যান ডু এনিথিং, এই মিথটা ভেঙে যাওয়ার ফলে আসলে আমরা জানি যে এই ইসরায়েলকে এখন আরেকটা কিছু করতে হবে। ফলে আমরা জানি যে ইসরায়েল আসলে যে কোনো সময় ট্রাম্পের অবাধ্যতা করতে পারে, যে কারণে ট্রাম্প কিন্তু একদম শুরুতেই একদম গালাগালি করে দিচ্ছেন মানে ইসরায়েলকে, কারণ তিনি জানেন যে এই ডিফিট ইসরায়েল হজম করতে পারবে না, ফলে ইসরায়েল উল্টাপাল্টা করতে পারে। ফলে তিনি আসলে কমপ্লিটলি ক্লিয়ার করে দিচ্ছেন যে এই জায়নিস্ট লবির সঙ্গে তিনি আসলে যাবেন না। এবং কমপ্লিটলি জায়নিস্ট লবি বলতে জায়নিস্ট যে ডোনেশন, আমরা জানি যে মিরিয়াম অ্যাডালসন বা শেলডন অ্যাডালসন জাতীয় যে জায়নিস্ট ডোনাররা যারা ট্রাম্পকে $100 মিলিয়ন টাকা দিছে, তাদেরকে আসলে তিনি এক প্রকার বাতিল করে দিয়েছেন। ফলে আসলে ট্রাম্প এক প্রকার আসলে জায়নিস্ট লবিকে ঝাড়ি ঝুড়ি দিয়ে এক প্রকার দূরে ঠেলে দিয়েছেন। ফলে তবুও এখন ট্রাম্পের অবাধ্যতার মধ্য দিয়ে একদম ট্রাম্পকে অন্য কোনো পদ্ধতিতে ব্ল্যাকমেইল করে আরও নানানভাবে, ইভেন ট্রাম্পকে অ্যাসাসিনেশনের হুমকি দিয়ে, এরকম নানাভাবে ইসরায়েল আসলে এক ধরনের এই সিজফায়ার ভঙ্গ করতে পারে। অন্যদিকে ইরানের এই যে ভিক্টোরি, ইরানকে যে আপার হ্যান্ড দিছে, ইরানকে যেই ধরনের একটা ডমিনেন্স করার ক্ষমতা দিছে, এইটাকে কিন্তু এন্টি আমেরিকান ব্লক বা রাশিয়া চীন তারা আসলে এটাকে ইউটিলাইজ করতে পারে। ফলে আমরা বলতে পারি যে এই যে নতুন ইরান, সেও আসলে ডমিনেন্স করার জন্য সেও আসলে এই যুদ্ধবিরতি কতটা রাখবে সে আসলে মানে নাও রাখতে পারে, কারণ রাশিয়া চীন তাকে উতলাইতে পারে যে তুমি মানে এখন থেমে যাও না, তুমি এখনই একদম অস্থির হয়ে যাও না। ফলে তখন তুমি তোমার যে ডমিনেন্সটা ক্রিয়েট হয়েছে সেটা তুমি আবার একটু গো অ্যাহেড হইতে পারো। ফলে এই যুদ্ধবিরতি অ্যাকচুয়ালি নাও টিকতে পারে। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ইরানের ভিক্টোরির মধ্য দিয়ে এই যুদ্ধবিরতিটা সম্ভব হইল। যাই হোক, ইসরায়েলের এই পরাজয়ের মধ্য দিয়ে বা নেতানিয়াহুর এই পরাজয়ের মধ্য দিয়ে ইসরায়েলের যেমন একটা বড় ধরনের ক্ষতি হয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে পারি আমেরিকারও কিন্তু বড় কিছু ক্ষতি হয়েছে। আমেরিকার হেজিমনির ক্ষতি হয়েছে, বা আমরা বলতে পারি যে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির যেই হেজিমনি বা তার যে একটা ব্যাপক ভাবমূর্তি ছিল সেখানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা। এবং সেটা আমি একটু বলতে চাই, মোটামুটি 3টা জায়গায় আমরা বলতে পারি যে এই যুদ্ধের পরে গত 12 দিন
দিনের যুদ্ধের পরে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রথমটা আমি বলতে চাই যে এতদিন যেমন আমরা চীন, রাশিয়া, আমেরিকা এই যে একটা ত্রিভুজ পাওয়ার, এই পাওয়ারের মধ্যে প্রত্যেকটা এন্টিটির যেরকম সমান সমান ক্ষমতা ছিল, বা আমরা বলতে পারি আমেরিকার একটু বেশি ছিল, বাকি দুজনের একটু কম ছিল, এই ঘটনার পরে আমরা দেখতে পারি যে এই যে দুইটা এন্টিটি চীন এবং রাশিয়া, তারা কিন্তু আরও প্রোগ্রেসিভ ওয়েতে আগায় গেল, এবং আমেরিকার যেই হেজিমনি সে একটু ক্ষতিগ্রস্ত হওয়াতে যদি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে আসলে অন্য দুইটা শক্তি আসলে একটু মাথা চারা দিতে পারলো, এবং এই যে হেজিমনি যে পতন, আমেরিকান হেজিমনির যে পতন, তার যে ভাবমূর্তির পতন, তার যে আসলে কোথাও কোথাও সিজফায়ারের নামে পরাজয় স্বীকার করে নিতে হয়, এর মধ্য দিয়ে কিন্তু আসলে পরবর্তী দুনিয়া আমরা বলতে পারি চীন বা রাশিয়া এই জিনিসটা কিন্তু আসলে সে ছেড়ে দিবে না, এবং রাশিয়া এই জিনিসটা খুব ক্লিয়ারলি তার ইউক্রেনে ক্যাশ করার চেষ্টা করবে। দ্বিতীয়ত আমরা যেটা বলতে পারি যে এর মধ্য দিয়ে কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে 12 দিনের যুদ্ধের মধ্যে দিয়ে জায়নিস্ট লবির সঙ্গে আমেরিকান যেই রাজনীতিবিদদের বা আমেরিকান প্রশাসনের বা আমেরিকান কংগ্রেসের যেই সম্পর্ক ছিল, সেখানে একটা বড় ধরনের বিভেদ তৈরি হলো। ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরি রিয়েলি আনহ্যাপি উইথ ইসরায়েল কথাটা বলে, তখন কিন্তু আসলে সেই জায়নিস্ট লবির যেই প্রভাব, ব্যাপক প্রভাব আমেরিকান কংগ্রেসে, আমেরিকান রাজনীতিবিদদের মধ্যে, সেটা কিন্তু আসলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং তিনি আসলে এক প্রকার সরাসরিভাবে এই যে জায়নিস্টদের এগেনস্টে এই ধরনের একটা অবস্থানে দাঁড়ায় যান। ফলে আমি বলতে পারি যে আগামী দিনে এতকাল ধইরা যেভাবে জায়নিস্ট লবি আমেরিকান রাজনীতিকে ব্যাপকভাবে কন্ট্রোল করতো, আমরা বলতে পারি যে এই ঘটনার পর থেকে এই যে চলতি এই 12 দিনের যুদ্ধের পরে সেই রকম আর কিছু বা সেইটার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। তৃতীয়ত একটা জিনিস খুবই ক্লিয়ার হলো এই ঘটনা, সেটা হচ্ছে যে আমেরিকান ইন্টেলিজেন্স যে খুব ক্লিয়ারলি ইরাকের যুদ্ধের সময় আমেরিকান ইন্টেলিজেন্স যে ধরনের 2 নম্বরই করছে, তারপরে আবার আমেরিকান ইন্টেলিজেন্স কমপ্লিটলি তার রাজনীতিবিদদের ন্যারেটিভ দ্বারা এক ধরনের সে আসলে কমপ্লিটলি নিয়ন্ত্রিত, এটা সে প্রকাশ হয়ে গেছে। আপনারা জানেন যে তুলসি গ্যাবার্ড, যে মার্কিন গোয়েন্দা প্রধান, তিনি মার্চ মাসে বলছিলেন যে ইরান কোনো ধরনের পারমাণবিক বোমা বানাচ্ছে না, ইরান এই ধরনের কোনো কাজকর্ম করতেছে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন তাকে ঝাড়ি দিল, তখন সে আসলে ভয়াবহ ধরনের একটা শিফট করলো। এই যে ইন্টেলিজেন্সের একটা শিফট, এই যে গোয়েন্দা কাজকর্মের মধ্যে যে রাজনীতিবিদদের কথা শুনে যে তারা নইরা যায়, তাদের যে মানে ডাটা, তাদের যে এস্টিমেট, সেটা যে আসলে পরিবর্তন হয়ে যেতে পারে, এটা আসলে আমেরিকান যেই মহাশক্তিধর প্রশাসনিক কাঠামো, সেটার মধ্যে আসলে অনেক বড় একটা ধাক্কা, এবং এই ধরনের 2 নম্বর ইন্টেলিজেন্স কিন্তু আসলে আমেরিকাকে পরবর্তীতে তার মাইলেজকে ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত করবে। ফলে আমি বলতে পারি যে এটাও একটা বড় ক্ষতি যে আমেরিকান ইন্টেলিজেন্স আসলে এই ঘটনার মধ্য দিয়ে অনেক বেশি ফ্রাজাইল, অনেক ধরনের একটা ভঙ্গুর অবস্থায় সে প্রতিপন্ন হইল। অন্যদিকে আপনারা জানেন যে ইরানের আসলে এই 12 দিনের যুদ্ধ থেকে খুব বড় বড় অনেক কিছু পাওয়ার আছে, এবং যেহেতু এটা, এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে ইরানের মানুষরা কিন্তু আসলে ভিক্টোরি রাস্তাঘাটে প্যারেড করতেছে, মিছিল করতেছে, ভিক্টোরিটাকে তারা আসলে এনজয় করতেছে বা সেলিব্রেট করতেছে। ফলে ইরানের যে ভিক্টোরি, এই ভিক্টোরিটা ইরানকে আসলে অনেক জায়গায় আগামী দিনের দুনিয়ায় তাকে আসলে অনেক শক্তিধর একটা এন্টিটি হিসাবে হাজির করবে। আমি প্রথমত যেটা বলতে চাই যে এই যে পারমাণবিক বোমা বা এই যে নিউক্লিয়ার উইপন যে সে বানায় ফেলবে বা ফেলবে না, এতকাল এই জিনিসটাকে সে হাজির রেখা যেভাবে ওয়েস্টার্ন পাওয়ারকে যে ধরনের থ্রেটের মধ্যে রাখছিল, ফাইনালি কিন্তু এখন আর তার থ্রেটের মধ্যে রাখা লাগবে না। সে আসলে আমরা বলতে পারি যে সরাসরি সে আসলে পারমাণবিক বোমা বানানোর দিকেই আসলে সে চলে যাবে, এবং আমরা জানি যে সে মানে এই ঘটনার পরে 12 দিনের যুদ্ধের পরেও সে আসলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির সঙ্গে আসলে কোঅপারেশনটা আর করতে যাচ্ছে না, কারণ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি যে কমপ্লিটলি ইউএসএর ফেভার করে, বা আমরা জানি যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির এখনকার যেই ডিরেক্টর রাফায়েল গ্রোসি, তার আগে যিনি ছিলেন তাকে কিন্তু ইসরায়েলিরা বা মোসাদ কিন্তু এক ধরনের হত্যা করছে, তার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। ফলে এই যে ঘটনাটা, এই যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি কমপ্লিটলি যারা আসলে ইসরায়েলকে ডাটা দেয়, এবং 2020 সালে একজন আমরা বলতে পারি যে ইরানের ওপেন হেভেন, আমি তার নামটা ভুলে গেছি, ফাকরিজাদে বা এরকম একজন নাম উনি যে এই যে নিউক্লিয়ার প্রোগ্রামের, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের একজন বড় ব্যক্তি বা হেড, তার ডাটাটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি কিন্তু আসলে ইসরায়েলকে দিছিল, এবং তার ডাটা অনুসারেই কিন্তু সেই ব্যক্তিকে আসলে সরাসরি ইরানের মাটিতে হত্যা করা হয়েছে। ফলে এই যে ঘটনাগুলো, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে ক্লিয়ার হয়ে গেছে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি কে। ফলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি থেকে ইরান বের হয়ে আসতেছে, ইট মিনস যে ইরান আসলে আগামী দিনে
এই ধরনের বাস্তবতা থেকে বেরোয় আসতে চায় এবং সে আসলে কমপ্লিটলি একটা পারমাণবিক বোমা সহ বা পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটা দেশ হিসেবে সে হাজির হতে চায়। এবং এই যে নিউক্লিয়ার ডিটারেন্ট যে জিনিসটা, এটা আসলে সে মানে আর এটা থেকে দূরে রাখতে চায় না। আজকে নর্থ কোরিয়া এত 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 সুখে শান্তিতে কেন থাকে? কারণ নর্থ কোরিয়ার এই নিউক্লিয়ার ডিটারেন্ট আছে। ফলে এখন ইরান চিন্তা করবে, ইরানের কাছে যদি এই ডিটারেন্ট থাকতো তো ইরানের উপর তো আমেরিকান বিমান ঘোরাফেরা করতে পারে না। ফলে ইরান আসলে এই ঘটনার মধ্যে দিয়ে বৈশ্বিক গণমত সে পাইল যে সে আসলে এখন পারমাণবিক অস্ত্রের দিকে যাইতে পারে। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে মধ্যপ্রাচ্যে যে সেই আসলে মেইন পাওয়ার, মধ্যপ্রাচ্যকে যে সেই রক্ষা করতে পারে, এই যে সুন্নি ইসলামিক যে কান্ট্রিগুলো আছে যারা আসলে আমেরিকান দাস, তারা আসলে মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে পারে না। ইসরায়েলি হেজিমনের থেকে, ইসরায়েলি মিলিটারি হেজিমন থেকে এই যে সুন্নি, এই যে মানে কমপ্লিট রিজিয়নটাকে সেই আসলে রক্ষা করতে পারে। ফলে এই জিনিসটা হাজির করতে পারলো। ফলে আগামী দিনে আমি মনে করি যে মিডল ইস্টের অন্যান্য যেই বড় বড় সুন্নি মুসলিম এন্টিটিগুলো আছে তাদের এগেনস্টে ইরান আসলে আগামী দিনে বড় ধরনের একটা আপার হ্যান্ড সে আসলে মানে হাজির রাখবে। এবং এর মধ্যে আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের যে কোনো শক্তি আসলে এখন ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে রাজি থাকবে। তৃতীয়ত আমি বলতে পারি এই যে তার যে আপার হ্যান্ড বা তার যে মানে বড়ত্ব বা যেই শক্তি সে আসলে অর্জন করলো গত 12 দিনের যুদ্ধে, এইটা আসলে তাকে চীন এবং রাশিয়ার সঙ্গেও তাকে আসলে এক ধরনের বাড়তি ফেভার দিবে। এবং এতকাল রাশিয়া ইরানের পারমাণবিক বোমার ব্যাপারে যে ধরনের একটা সন্দিহান অবস্থায় ছিল যে তার নিজের আধিপত্য কমে যায় কিনা, এই ধরনের একটা বাস্তবতা থেকে বের হয়ে আসলো। কারণ সে দেখতে পাইলো যে ইরান আসলে একাই মিডল ইস্টকে রক্ষা করতে পারে। ফলে তার আসলে রাশিয়া চায়নাকে লাগে না। ফলে আসলে এই বাস্তবতা আমরা বলতে পারি যে ইরান খুব ক্লিয়ারলি আসলে আগামী দিনে রাশিয়া এবং চীনের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক অ্যালাইয়ের থেকেও আরও বড় কোনো খুবই ক্লোজ অ্যালাই হিসাবে তারা আসলে ফাংশন করতে পারবে। এবং লাস্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে একটা মানে উইজডম চালু হয়েছিল বাজারে যে ইরান সবসময় মিলিশিয়া দিয়া চলে, ইরান আসলে এই যে হিজবুল্লাহ, হামাস, হুতি, এই যে জাতীয় যে মিলিশিয়াগুলো আছে যাদেরকে দিয়ে ইসরায়েলি মিলিটারি হেজিমনি তারা মানে ট্যাকেল করে এবং সেই মিলিশিয়াগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এই কথাগুলো এইগুলো আসলে এবার ডিসমেন্টাল হলো। এবং মিসাইল ক্ষমতা এবং ইরানের যেই মিসাইল ক্ষমতা এবং এবার তারা যেভাবে হাইপারসনিক মিসাইল ব্যবহার করছে বা আরও অনেক অ্যাডভান্স মিসাইল ব্যবহার করছে, এর মধ্যে দিয়ে এটাও ক্লিয়ার হয়ে গেল যে ইরান আসলে মানে তার যে মিসাইল যে ক্ষমতা এটা আসলে মানে এটা আনবিটেবল। এবং এর মধ্যে দিয়ে তার যে মিসাইলের ব্যাপারে যে সন্দেহ ওয়েস্ট প্রদর্শন করতো, তার যে মিলিটারি পাওয়ারের ব্যাপারে যে সন্দেহ ওয়েস্ট পোষণ করতো, সেটাও আসলে সে ডিসমেন্টাল করে দিল। ফলে এই যে ওয়ারফেয়ারে তার যেই অফেন্সিভ ওয়েতে আগানোর যে ক্ষমতা, সেটা আসলে ওয়েস্টের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন ইরান যদি খুব ক্লিয়ারলি তার এয়ার ডিফেন্সটাকে আরও অনেক খুব দ্রুত এটার মধ্যে অনেক মানে তার দুর্বলতার জায়গাগুলো সে আসলে এই জায়গায় শর্ট আউট করে ফেলতে পারে, তাহলে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে আগামী দিনে ইরানকে অন্তত মিলিটারি পার্সপেক্টিভে আসলে বিট করাটা খুবই টাফ হবে। এবং আমরা এই ঘটনায় অন্তত গত 12 দিনের যুদ্ধে ইরানের যেই ব্যাপক সাহস এবং তার যেই নিজেকে একাই ডিফেন্স করার ক্ষমতা, এবং শুধু তাই না যে সমগ্র মিডল ইস্টের ওপর আমেরিকা এবং ইসরায়েলের যে দুঃসহ যন্ত্রণা, তারা আসলে এটার উপর দিয়ে যে সাফারিংস তারা আসলে টোটাল মিডল ইস্টকে বছরের পর বছর দিয়ে রাখছে, সে আসলে এই মিডল ইস্টকেও রক্ষা করলো। যাই হোক, আমি মনে করি যে আগামী দিনে এই মিডল ইস্টের এই যে বাস্তবতা, এই বাস্তবতা আমরা বলতে পারি যে মিডল ইস্ট অনেক সেফ এই 12 দিনের যুদ্ধের আগের তুলনায় এখন। এবং এই মিডল ইস্টকে আমরা বলতে পারি যে আগামী দিনের দুনিয়ায় অনেক বড় এন্টিটি হিসাবে ইরান নিয়ে যেতে পারবে। এবং আমি শুধু আশা করব যে মিডল ইস্টের অন্যান্য যে আমেরিকান দাস যে এন্টিটিগুলো আছে তাদের সঙ্গে দিনে দিনে ইরানের এই বিভেদটা কমে আসতে থাকবে।